Hey baby girl, can I taste your lips? It looks so yummy. I loved it. তুমি দেখতে অনেক হট বেবি গার্ল। এইসব কথা শুনে তে অবাক হয়, রাগে চোখে পিছনের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে তাকে উদ্দেশ্য করে এইসব কথা বলছে। ছেলেটা তাকে কিছু বলতে না দিয়ে তার ঠোঁটে কিস করে দেয়। তে তো রাগে ফুলছে, সামনে থাকা ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে তার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, হাউ ডেয়ার ইউ মিস্টার, ইউ রাস্কেল, ইউ বাস্টার্ড। কী করে সাহস হলো আপনার আমাকে কিস করার, অসম্ভব বেয়াদব একটা ছেলে। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। ঘরে কি আপনার বোন নাই, মা নাই? রাস্তাঘাটে মেয়ে দেখলে কুকুরের মতো লালা ঝরে, তাই না? তেয়ের মুখে বাস্টার্ড গালিটা শুনে জঙ্কুকের তো রাগ উঠে গেল। তার কানে আর কোনো কথা যাচ্ছেই না। তোমার এত বড় সাহস, তুমি আমায় থাপ্পড় মারলে আবার এখন গালি দিচ্ছ? তে জঙ্কুককে থামিয়ে দিল, আর কোনো কথা বলতেই দিল না। রেগে মেগে বলল, আপনার এত বড় সাহস, আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনাকে থাপ্পড় মেরে ভুল হয়েছে। আমার তো হাত না চালিয়ে পায়ের জুতো চালানো উচিত ছিল। এই বলেতেই সেখান থেকে চলে যায় বোগাম এসে। বোগাম জঙ্কুকের বন্ধু। জঙ্কুককে বলে, কে রে শালা, কী হলো? এই মেয়েটা তোকে প্রথম দিনেই রিজেক্ট করে দিল। বলেছিলাম না, সবার দ্বারা সব হয় না, তুই পারবি না। খুব তো বলেছিলি কেউ তোকে রিজেক্ট করতে পারবে না। দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন আওয়ার কলেজ, তাকে কিনা শেষে একটা মেয়ে থাপ্পড় মারল। এই বলে সে হাসতে লাগলো, সাথে পুরো কলেজের সবাই হাসতে লাগলো জঙ্কুকের ওপর। সবাই তাকে নিয়ে মজা করছে, হাসাহাসি করছে। এটা দেখে তো জঙ্কুকের রাগ আরও বেড়ে গেল। শেষে তার বন্ধুরা তার সাথে মজা করছে, সে আর রাগ সামলাতে পারল না, সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। ও কি হলো বুঝতে পারলে না তো? চলো তোমাদের সবাইকে বুঝিয়ে বলছি। এই যে তে, এই হচ্ছে তে, এর নাম, এর পুরো নাম কিম তেইয়েন তে। আজ তার কলেজের প্রথম দিন। যে হোক, তার বাবার নাম, তার মা নেই। অনেক ছোটোবেলায় হারিয়েছে সে। বাবাই তার মা, তার সব কিছু। প্রথম দিন তাই কলেজে একটু আগেই এসেছিল। আসলে নবীনবরণ অনুষ্ঠান ছিল তো, তাই বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। পেছন থেকে এমন কথা শুনে তাকে দেখতে পেল জঙ্কুক তাকে উদ্দেশ্য করে এইসব কথা বলছে। জঙ্কুক হলো সিনিয়র, সেই কলেজে পড়ে না, কিন্তু নবীনবরণ অনুষ্ঠান ছিল তাই বন্ধুদের সাথে এসেছে। প্রতি বছরই আসে। সব বন্ধুরা দাঁড়িয়েছিল, তখনই তে তাদের সামনে দিয়ে যায়। তখন বোগাম ও তার বাকি বন্ধুরা তার সাথে বাজি ধরে যে কলেজের দিনগুলোর মতো এখনও সেই মেয়ে পটাতে পারে কিনা। তাহলে যেন তেকে পটিয়ে তার কাছ থেকে একটা কিস নিয়ে দেখায়। সে তো হ্যান্ডসাম ছিল, সব মেয়েরাই পাগল ছিল। সে ভেবেছে তে হয়তো তাকে দেখে তার উপর ক্রাশ খাবে, বাজিতে রাজি হয়ে যায়। কিন্তু তে তো সবার মতো না। তারপর যা হলো তা তো তোমরা দেখলেই। জঙ্কুক বাসায় গিয়ে তার রুমে চলে যায়। তার রাগে মাথা ফেটে যাচ্ছে, কী করবে বুঝতে পারছে না। এত বড় সাহস হয় কী করে মেয়েটার! জীবন জঙ্কুককে থাপ্পড় মারায়, সবার সামনে অপমান করার। হাউ ডিয়ার শি, আমি তোকে ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো। এই বলে তার রুমে সব ভাঙচুর করতে থাকে। বাইরে থেকে তার মা জিন ও তার ভাবি জিমিন তাকে ডাক দিল। সেই দিকে জঙ্কুকের কোনো খেয়ালই নেই। জিন বলে উঠল, কি হলো ছেলেটার, আবার কার সাথে ঝগড়া করে এসেছে? আর পারি না এই রাগে বদমেজাজি ছেলেটাকে নিয়ে। বুঝলা জিমিন, সুগা আর তোমার বাবা বাসায় আসলে এই ছেলেটার একটা কিছু করতে হবে। এভাবে আর চলছে না। ঠিক আছে মা, শান্ত হন, আপনার হাই প্রেশার বেড়ে গেলে প্রবলেম হবে। চলুন তো সোফায় গিয়ে একটু বসবেন। ভাইয়া বাইরে আসলে আমি দেখছি কি হয়েছে, আপনি এত উত্তেজিত হবেন না।
জঙ্কুক তার রাগ থামাতে পারছে না, তাই সে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেডে শুয়ে পড়ল। তে কলেজের কথা ভাবছে আর রাগে ফুঁসছে, তার হাত দিয়ে ঠোঁট মুছছে। কত বড় সাহস ছেলেটার, বেয়াদব ছেলে কোথাকার। বলতে বলতে বাড়িতে এসে পড়ল। ভেতরে ঢুকতে তার বাবার হাসির শব্দ শুনতে পেল। কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখেই বাবা আমার কাছে এসে বসে থাকা মানুষটার কাছে নিয়ে বলল, এই দেখ বন্ধু, আমার মেয়ে, আমার মা, আমার মেয়েতে। আমাকে দেখে উনি অনেক খুশি হলেন, বললেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম পরীর মতন। কেমন আছো মা? আমি ওনাকে সালাম দিলাম আর বললাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো মা, তোমাকে দেখে আরো ভালো লাগছে। বাবা উনি, ও মা, তোকে তো বলেই নাই, ও আমার বন্ধু কিম নামজুন। আমরা ছোটবেলা থেকেই কলেজে, ভার্সিটিতে একসাথে পড়েছি। আমার কলেজার বন্ধু। তোমার আম্মুকে বিয়ে করা গ্রামে চলে যাওয়ার আর কোনো যোগাযোগ ছিল না। আজ মার্কেটে দেখা হয়ে গেল, তাই বাড়ি নিয়ে আসলাম। যাও মা, আঙ্কেলের জন্য চা নিয়ে আসো আর সাথে কিছু খাওয়ার জিনিসও নিয়ে এসো। তে কিচেনে চলে গেল। তে যেতেই আরেম জিহুককে বলল, জিহুক শোন। হ্যাঁ বল। তোর মেয়েটা তো ভারী মিষ্টি আর অনেক লক্ষ্মী, বুঝলি? আমার মা, ও আমার মা, মা মরা মেয়ে আমার অনেক আদরের। নিজে কষ্ট পেলে বুঝতে দেবে না, আমার মায়ের মতো আগলে রাখে। তা তোর মেয়েকে বিয়ে দিবি না? সে তো একদিন দিব, তো তোর মেয়েটা আমাকে দিয়ে দে। আসলে আমার দুইটি ছেলে, বড় ছেলে সুগা আর ছোট ছেলে জাংকুক। বড় ছেলেকে বিয়ে করিয়েছি জিনের বোনের মেয়ে জিমিনের সাথে। ছোটটা বিয়ে করাতে চাইছি। এই কদিন হলো আমার বিজনেসে ঢুকেছি, বড় কোম্পানি, একা একা সামলাতে পারি না। তাই ভাবছি দুই ছেলের হাতে তুলে দিয়ে তোর ভাবিকে নিয়ে ঘুরতে বের হব। দেশ বিদেশে এতদিন তো আর ছোট ছিল, তাই কোথাও যেতে পারি নাই। এখন ওরা বড় হয়েছে, তাই ওদেরকে সব কিছু দিয়ে আমি একটু গা ছাড়া হতে চাইছি। তোর বলে বলছি না, তোকে আমি কথা দিচ্ছি যে তোকে আমি আমার মেয়ের মতো রাখবো। প্লিজ আমায় না করিস না। তা না হয় ঠিকই আছে, কিন্তু তে আর তোর ছেলেও তো মতামত লাগবে। আমরা বললেই তো আর হবে না। এখনকার ছেলে মেয়ে তাদেরও তো পছন্দ থাকতে পারে। আমার ছেলেকে আমি রাজি করাবো। আর এত সুন্দরী ওরকম মেয়ে, ওর বউ আর কোথায় পাবো? ও অবশ্যই রাজি হবে। বাকি রইল তের কথা, তা আমি এখনই বলছি। আমি চা নিয়ে বসার রুমে গেলাম। বাবা আর আঙ্কেলকে চা দিয়ে রুমে যাব, তখনই আঙ্কেল আমাকে ডাকলেন, মা এখানে আসো তো। আঙ্কেল। মা তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? দেবে না তো? না। জি বলুন আঙ্কেল, আমার কাছে থাকলে অবশ্যই দিব। মা আমি আমার ছোট ছেলের জন্য তোমাকে চাই। মা তুমি কি আমার মা হবা? তোমার ওই ছেলেকে যেভাবে আগলে রাখো আমাকেও রাখবা, বলো মা? আমি বাবার দিকে তাকালাম, দেখলাম উনি আমাকে হ্যাঁ বলতে বলছেন। বুঝলাম বাবা রাজি, তাই আমি বললাম, যেখানে আপনারা বড়রা রাজি সেখানে আমিও রাজি। আপনারা যা ভালো বুঝবেন তাই হবে। উনি খুশি হয়ে আমাকে ওনার হাতে থাকা আংটিটা পরিয়ে দিলেন আর বাবাকে বললেন, তুই ভাবিস না, আমার ছেলেকে আমি রাজি করাবো। তে আমার মেয়ে হয়ে আমার ঘরেই যাবে। আজ আমি আসি। কিছুক্ষণ পর আরেক বাড়ি ফিরে এসে জিনকে সোফায় এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে বলল, আমার মহারানীর মন মরা হয়ে বসে আছে কেন? কি আর হবে? তোমার ছোট ছেলে কোথা থেকে যেন রেগে মেগে এসে ঘরের সব ভাঙচুর করছে। কি করি বলো তো? তুমি কিছু একটা করো। হ্যাঁ বউ, তার ব্যবস্থা তো করে এলাম। কি? এই দেখো তের ছবি বের করে জিনের হাতে দিল। বাহ, কি সুন্দর মেয়েটা। কে বলো তো?
তোমার ছোট ছেলের বউ, জিহবের মেয়ে, আমার বন্ধু। তোমাকে বলেছিলাম না জিহবের কথা? হ্যাঁ, মনে আছে। আজ ওর সাথে দেখা, তারপর ওর বাসায় গেছিলাম। ওর মেয়েকে দেখলাম, অনেক ভালো, ব্যবহারটাও তার কথাগুলোতে এত মিষ্টি, কি আর বলবো। একদম পরীর মতো, জঙ্কুকের সাথে ভালো মানাবে তা তো বুঝলাম, কিন্তু তোমার রাগী ছেলেটা কি মানবে বিয়ে করতে? হ্যাঁ মানবে, মানতেই হবে। ডাকো সবাইকে। এখনই বলছি। সবাই নিচে এলো। জঙ্কুক, হ্যাঁ বাবা বলো। সুগা এদিকে এসো, এই দেখো আমি এই মেয়েটাকে জঙ্কুকের জন্য পছন্দ করেছি, ওকে দেখাও। আর হ্যাঁ, আমি কোনোভাবেই না শুনতে চাইছি না। সুগা ছবিটা জিমিনকে দেখালো। ওয়াও, কত সুন্দর, একদম পরীর মতো। বাহ বাবা, আপনার পছন্দ আছে, ভাইয়ের সাথে ভালো মানাবে। দেখো জঙ্কুক। তে ছবিটা দেখে জঙ্কুকের তো রাগে মাথা ফেটে যাচ্ছে। কি, এই মেয়েকে আমি বিয়ে করব না, কিছুতেই না, এটা সম্ভব না। থামো, আমি আগেই বলেছি আমি না শুনতে চাইছি না। তাহলে তুমি না বলছো কি করে? ভুলে যেও না আমি তোমার বাবা এখনো জীবিত আছি, আমার কথাই শেষ কথা। ভুলে যেও না আমি এই বাড়ির কর্তা, আর তা যদি তুমি না শোনো তাহলে এই বাড়ি আর আমার সব কিছু ছাড়তে হবে। জঙ্কুক আর কিছু বলল না। বাবাকে সে অনেক ভয় পায়, তাই সে রাগ করে ঘরে চলে আসলো। না না, কিছুতেই না। যাকে আমি দেখতেও চাই না তাকে কিনা বউ বানাবো? না, আমি মরে গেলেও বিয়ে করব না। এইসব বলতে আর রাগ করতে তখনই জিমিন করে আসে। কি হয়েছে ভাইয়া, তুমি এমন রিয়েক্ট করছো কেন? তুমি কি মেয়েটাকে আগে থেকে চেনো? দেখতে তো মেয়েটা কত সুন্দর, তাহলে প্রবলেম কি? জিমিনের যেহেতু ওদের খালাতো বোন, তাই জঙ্কুকের সাথে ওর বন্ধুর মতো সম্পর্ক। আমার আজ রাগ করার কারণটাই ওই মেয়ে। ভাবি কি করে ওই মেয়েটাকে আমি বিয়ে করব? যাকে আমি সহ্য করতে পারছি না তাকে আমি বিয়ে করতে পারবো না। কি হয়েছে? তারপর জঙ্কুক জিমিনকে সব কিছু বলল। জিমিন তার চোখ দেখেই বুঝতে পারছে কতটা রেগে আছে জঙ্কুক। সবার সামনে ও আমায় অপমান করেছে, আমায় থাপ্পড় মেরেছে, আমার বন্ধুদের সামনে আমাকে ছোট করেছে। আমি ওকে কঠিন শাস্তি দেব, ছাড়বো না। আমার রাগের আগুনে ওকে জ্বালিয়ে ছাই করে দেব আমি। জিমিন মনে মনে বলল, ও তাহলে এই কথা। এইবার বুঝলাম তোমার মতো রাগী ছেলেকে বশ করতে ওই মেয়ের মতো বউ দরকার। তুমি অনেক জ্বালাইছো আমাদের, কিছু তো একটা করতেই হবে যাতে তুমি নিজে থেকেই বিয়েটা করে নাও। দুষ্ট হাসি হেসে বলল, ও মাই গড ভাইয়া, মেয়েটার এত বড় সাহস, তোমাকে মারছে, এভাবে ছেড়ে দিবা মেয়েটাকে? মানে কি বলতে চাইছো তুমি ভাবি? ছেড়ে দিলাম মানে কি? আরে আমার বলদ ভাই, এই যে তুমি বিয়ে করতে চাইছো না, বিয়ে করলেই তো তুমি ওকে নিজের ইচ্ছে মতো শাস্তি দিতে পারবা, তাই না? ও আমাদের বাড়িতে আসলে তুমি সব সময় ওকে শাস্তি দিতে পারবা, তখন তো তুমি ওর স্বামী হবা, কেউ কিছুই বলতে পারবে না তোমাকে। জঙ্কুক ভেবে দেখলো জিমিন তো ঠিকই বলছে, শাস্তিটা তোলা রইল। আমি তোমাকে বিয়ে করব মিস্তি, তারপর তোমাকে এমন শাস্তি দিব বুঝতে পারবা এই জীবন। জঙ্কুককে থাপ্পড় মারাটা কত বড় বলছিল তোমার। তখন জঙ্কুক ডেভিল স্মাইল করে বলল, হ্যাঁ ভাবি, ঠিক বলছো, বাবাকে বলে দিও আমি বিয়েতে রাজি। জিমিন তো মনে মনে অনেক হাসি হেসে নিল আর বলল, কে কাকে ভালোবাসা দেয় নাকি শাস্তি দেয় সেটা তো সময় বলে দেবে। শাস্তি না ভালোবাসা কোনটা জিতবে তা তো পরেই দেখা যাবে। মনে মনে কথাগুলো বলে জিমিন অনেক খুশি হলো। তারপর রুম থেকে বেরিয়ে সবাইকে বলে দিল যে জঙ্কুক বিয়েতে রাজি। বিয়ের ডেট ঠিক করা হলো 15 দিন পর। আজ তে আর জঙ্কুকের বিয়ে। জিহু বেশি রেখে গেছে জঙ্কুককে, কিন্তু তে এখনও তার স্বামী মানে জঙ্কুককে দেখে নাই। তার কথা সে তার বাবার পছন্দেতেই খুশি। বিয়েটা ঘরোয়াভাবেই হলো, পরে বড় করে রিসেপশন পার্টি করবে।
বিয়ে হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু তে তার স্বামীকে দেখে নাই। তেকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই বাড়িতে এসে তের সবাইকে অনেক অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে জিমিনকে তো তের মনে হচ্ছে তে যা না যেন বোন পেয়েছে। জিমিন থেকে জঙ্কুকের রুমে রেখে আসতে গেছে। তে আগের সব ভুলে আমার ভাইটাকে ভালোবাসা দিও, সব রাগ ভাঙিয়ে দিও। কেমন জিমিনের এমন কথা? তে মুখ তুলে জিমিনের দিকে তাকালো আর বলল, আগের কথা মানে? কেন, তুমি কি ভুলে গেছো নাকি ভাইয়াকে? এখনো দেখো নাই? না তো, আমি তো তাকে এখনো দেখি নাই। কি বলো তে? আমি তো তোমার বাবার কাছে ছবি পাঠাইছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, রাগ করবা না, ঠিক আছে? ভাইয়া যা বলে তাই শুনবা, সে ভীষণ রাগে। এই বলে জিমিন চলে যায়। তে বসে আছে বাসর ঘরে, তার ভাবছে জিমিনের কথা, তার প্রাণ প্রিয় স্বামীর কথা। কত স্বপ্ন দেখেছে এই রাতটাকে নিয়ে। হঠাৎ দরজা খোলার শব্দ পেল সে, বুঝতে পারল তার স্বামী এসে গেছে। রুমে বাতি বন্ধ, মোমবাতি জ্বলছে। জিমিন লাইট অফ করে গেছে। তে উঠে গিয়ে জঙ্কুককে সালাম করলো, কিন্তু চমকে গেল। সামনে থাকা মানুষটা তাকে উঠেই তার গালে থাপ্পড় লাগিয়ে দিল। থাপ্পড়ের বেগ সামলাতে না পেরে তে মেঝেতে পড়ে গেল। লাইট অন হতেই তে তাকিয়ে জঙ্কুককে দেখে চমকে যায়। আপনি? হ্যাঁ আমি। চিনতে পেরেছিস তাহলে? আবারও তেকে উঠিয়ে আরও একটা থাপ্পড় মারে। কি ভেবে নিচ্ছিলি তোকে আমি মেনে নিব? এই জীবন জঙ্কুককে মেরেছিল না, পুরো ক্যাম্পাসে সবার সামনে তোর মতো হাজারটা মেয়ে লাইন লেগে থাকতো আমার পেছনে, আর তুই কেনা 2 টাকার মেয়ে হয়ে আমাকে সবার সামনে অপমান করিস, আমার গালে থাপ্পড় মারিস। এই বলেই জঙ্কুক তের চুলের মুঠি ধরে তের ঠোঁটে কিস করে, আদর করে না, রাগ করে, খুব রুডলি কামড়াচ্ছে। বাইটের পর বাইট করেই যাচ্ছে আর তার রাগ মেটাচ্ছে। রাগ যেন সে তের এই ঠোঁটের ওপর ঝাড়ছে। তে তো কিছু বলতে পারছে না, সরাতেও পারছে না, করতে পারছে না। সে যেন পাথর হয়ে গেছে। কি হচ্ছে এইসব তার সাথে? জঙ্কুককে সরানোর শক্তি হয়তো তে হারিয়ে ফেলেছে। ব্যথায় সে কেঁদে ফেলল, অঝরে পানি পড়ছে চোখ দিয়ে। অনেকক্ষণ পর জঙ্কুক থেকে একটা বড় করে কামড় দেয় আর ছেড়ে দেয়। তের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, সে অঝরে কাছে। এই দিলাম আমি কিস। এখন এখন মার আমায়। আজ মারবি না? আজ মারবি না আমায়? কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসার জন্য বিয়ে করেছি? এতক্ষণ পর তে মুখ খুলল আর বলল, তাহলে কেন বিয়ে করেছেন আমাকে? আমি তো জানতাম না আপনার সাথে আমার বিয়ে হচ্ছে, কিন্তু আপনি তো জানতেন, কেন করলেন বলুন? শাস্তি দিতে তোকে, শাস্তি দিতে। বুঝেছিস এই জীবন জঙ্কুককে মারলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোর জানাই নাই। তোকে যে কত শাস্তি দিব আমি। তোর সরি আমি মানব না। তুই সরি বলে আমি তোকে মাফ করব না। এই জীবন জঙ্কুককে থাপ্পড় দেওয়ার, অপমান করার শাস্তি তুই এরপর থেকে বুঝতে পারবি। সরি, সরি আমি বলবো না, কারণ সেদিন আমার ভুল ছিলই না, সেদিন ভুল ছিল আপনার। তোর সরি আমার প্রয়োজনও নাই, ভাবিস না সরি বললেই তোকে মাফ করে দিব। এরপর থেকে প্রতিদিনই আমি তোকে শাস্তি দিব, তোকে আমি শাস্তি দেব, আর তোকে শাস্তি দিয়ে আমি শান্তি পাবো। এই বলে তোকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় আর হাসতে হাসতে খাটে গিয়ে সব ফুল সরিয়ে তের দিকে একটা বালিশ ছুঁড়ে মারে আর শুয়ে পড়ে। আজ আমার শান্তির ঘুম হবে, এই বলে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তেতু ওয়াশরুমে গিয়ে কান্না করেই যাচ্ছে। তার কতটা সময় যে সে কান্না করেছে তার সেদিকে খেয়ালই নাই, জানাই নাই। বাইরে এসে সে মেঝেতে শুয়ে পড়ে। সকালবেলা সবার ঘুম ভাঙে তের পড়া কোরআন শরীফের শব্দে। আরিম, জিমিন, সুগা সবাই মুগ্ধ হয়ে শুনছে। সবাই উঠে আসে, শুধু জঙ্কুক ছাড়া। বাহ মা, তোমার তেলাওয়াতের সুরে তো মনটা ভরে গেল। মা, এইভাবে প্রতিদিন জাগিয়ে আমায়
দেখেছো জিন, তোমাকে কত ভালো মেয়ের জননী বানালাম। হ্যাঁ, তা বলেছ তুমি। আমার ছেলেটাকেও এবার ভালো পথে আনো। ও বন্ধুদের সাথে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। ও বাবা মা, আমি বুঝি ভালো না? তোমার দেখে পেয়ে আমাকে ভুলে গেছো? জিমিনের কথায় সবাই হেসে ফেলল। আরিন বলল, না রে মা, তোমরা দুজনেই তো আমার ঘরে লক্ষ্মী। আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে তে আর জিমিন চা করে আনার জন্য রান্নাঘরে গেল। রান্নাঘর থেকে সবার জন্য চা আর কিছু নাস্তা নিয়ে আসার পরে জিন বলল, তে মা, জঙ্কুক তো কফি খায়, তুমি ওর জন্য কফি নিয়ে যাও। আচ্ছা মা। এই বলে তে কফি নিয়ে রুমে গেল আর জঙ্কুকের পাশের টেবিলে কাপটা রেখে জঙ্কুককে ডাকলো। এই যে শুনছেন, আপনার কফিটা অনেক বেলা হয়ে গেছে, উঠুন, অফিসে যাবেন না? উঠুন। জঙ্কুক চোখ খুলে তাকালো। তার সামনে যেন একটা পড়ে দাঁড়িয়ে আছে। এত সুন্দর তো মানুষ হতেই পারে না। তে ভেজা চুলের কিছুটা কপালে এসে জঙ্কুককে দেখে পড়ছে। জঙ্কুক হাত বাড়িয়ে দিয়ে সরাতে যাবে, তখনই চুল থেকে কিছু ফোঁটা পানি জঙ্কুকের মুখে পড়ে আর সে ফুঁসে ফেরে। তেকে এত কাছে দেখে জঙ্কুক তেকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কিরে, তোর এত সাহস কি করে হয় আমার এত কাছে আসার? রাতের কথা ভুলে গেছিস? না মানে, আপনার কফিটা, বাবা আপনাকে ডাকছে, তাই আর বলছিলাম আর কি, আর কিছু না। জঙ্কুক একটু হেসে বলল, ওই কফিটা আমার জন্য এনেছো? তে কফিটা জঙ্কুকের হাতে দিল। জঙ্কুক একটু হেসে কফিটা হাতে নিল। তারপর কফিটা তের দিকে ছুঁড়ে মারে। সবটুকু কফি তের হাতে গিয়ে পড়ে। ও মা গো, কি করছেন এটা? ঠিক করেছি। কি ভেবেছিস অন্য হাজবেন্ডদের মতো তোর আনা কফি আমি খাবো আর তোকে আদর করব? ভুলে যাস না, আমি তোকে শুধু শাস্তি দিতেই বিয়ে করেছি। আর এখান থেকে, এই বলে তেকে সরিয়ে জঙ্কুক ওয়াশরুমে চলে গেল। তে ওখানে দাঁড়িয়েছিল আর কাঁদছিল। তখন জিমিন এসে তেকে বলল, সরি তে, আমার ভুল হয়ে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে শুনেছি। আসলে সরি বললাম কারণ আমি আগেই জানতাম তোমার আর জঙ্কুকের কলেজের ঘটনাটা। জঙ্কুক তো বিয়ে করতেই চাইছিল না, আমি ওকে বলেছিলাম বিয়ে করতে, যাতে ও তোমাকে বউ বানিয়ে তারপর শাস্তি দেয়। তখন তো কেউ তোমাকে কিছু বলতে পারবে না, তাই জঙ্কুক রাজি হয়েছিল। আমি ভেবেছিলাম তোমাদের বিয়ের পর তোমাকে দেখে সব রাগ ভুলে যাবে, তোমার মিষ্টি মুখের মায়ায় পরে তোমাকে আর কষ্ট দেবে না, কিন্তু আমি ভুল ছিলাম। আমাকে ক্ষমা করে দিও তে। না ভাবি, এভাবে বলবেন না। আসলে দোষটা জঙ্কুকের ছিল, কিন্তু সে তার বোঝার চেষ্টাই করছে না। হুট করে সে যদি অচেনা একটা মেয়েকে বাজে মন্তব্য করে, বাজেভাবে কিস করে, তাহলে সে কি রেগে যাবে না? বলতে হবে, এখানে আমার কি দোষ? থাকতে আমি জানি তুমি ওকে ঠিকই তোমার ভালোবাসা দিয়ে ওর রাগ শেষ করে দেবে। সব শেষ হয়নি তে, শেষ থেকে আবার শুরু করো। হ্যাঁ ভাবি, তাই যেন হয়। সেদিন সারাদিন কারোর সাথে কোনো কথা হয়নি। সন্ধ্যার সময় হল রুমে বসে আছে, তখন আরিন বলে উঠল, জঙ্কুক, কাল তোমার আর তের রিসেপশন পার্টি রেখেছি, তোমার বন্ধুদের দাওয়াত দিয়ে দিও। জঙ্কুক বলল, ঠিক আছে বাবা। জিন এসে তেকে নিয়ে গেল। তেকে নিয়ে কিছু গহনা আর একটা শাড়ি দিল। জিমিনকেও দিল। রাতের বেলায় জঙ্কুক বাইরে গিয়েছিল। রুমে এসে দেখলো তে মেঝেতে শুয়ে আছে এলোমেলোভাবে। তার শাড়ির কোনো পার্ট ঠিক জায়গায় নাই। আঁচল সরে বুক দেখা যাচ্ছে, পায়ের কাছ থেকে অনেকটা উপরে উঠে গেছে। পেটে থেকে শাড়িটা সরে নাভিতে বের হয়েছে। পেটের বাঁ পাশে একটা তিল দেখা যাচ্ছে। তিলটার ওপর চোখ ধরতেই জঙ্কুকের নেশা লেগে গেল। সে ঘোর লাগানো দৃষ্টিতে চেয়ে দেখছে তেকে।
প্রত্যেকটা পার্ট যেন দেখা হয়ে গেছে তার। জঙ্কুক ঘোর লাগানো দৃষ্টিতে তেকে দেখছে আর নিজের ঠোঁট নিজেই কামড়াচ্ছে। উফ, এই মেয়েটা আমাকে পাগল করে দিবে। এত লোভনীয় কেন লাগছে ওকে? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। মনটা তো বলছে খেয়ে ফেল। জঙ্কুক, এই ফুলটা তো তোরই। জঙ্কুক আর পারছে না নিজেকে আটকাতে, না পেরে তের কাছে গিয়ে তের পেটের মধ্যে হাত দিল আর তের ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ এমন হওয়াতে তে ঘাবড়ে গেল। ভয় পেয়ে জঙ্কুককে ধাক্কা দিয়ে ফেলে দিল। জঙ্কুক তো তের এমন ধাক্কায় রেগে গিয়ে তের চুল মুঠো করে টেনে ধরল। তোর এত বড় সাহস, আমাকে ফেলে দিস? এই বলে তেকে এক হাতে চেপে ধরল আর তের ঠোঁটে আবারও কিস করতে লাগলো। রাগে তের ঠোঁট জঙ্কুক কামড়াচ্ছে, পরপর কামড় দিয়েই যাচ্ছে। তের শ্বাস বন্ধ হয়ে আসছে, এখন আর কাঁদছে না। জঙ্কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। একটা মেয়ে কি একটা ছেলে শক্তিতে পারে? 15 মিনিট পর তেকে ছেড়ে দিল জঙ্কুক আর ওয়াশরুমে চলে গেল। তেতো বসে বসে কাঁদছে, তার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। চুপ, একদম চুপ, কাঁদবি না, আমি ঘুমালাম। তোর কান্নার শব্দ যদি কানে আসে তাহলে তোর খবর আছে। এই বলে শুয়ে পড়ল জঙ্কুক। তেও বাধ্য বউয়ের মতো শুয়ে পড়ল। সকালবেলায় ঘুম থেকে উঠে জঙ্কুক দেখল তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। পুরো পিঠটা খালি, জামার ফিতেটাও বাঁধেনি তে। জঙ্কুকের চোখটা সরছেই না টের থেকে। কি স্নিগ্ধ মায়াবী লাগছে তাকে। এই মায়াপরীটা যে তার, ভাবতে হাসি ফুটে উঠল জঙ্কুকের মুখে। মনে মনে বলল, ভালোবাসি তোমায় মায়াপরী, খুব ভালোবাসি। প্রতিবার তোমাকে দেখে আমি তোমার ওই মায়া ভরা মুখে প্রেমে পড়ি। কেন তোমার ভালোবাসা দিয়ে আমার রাগ মিটিয়ে দিচ্ছ না? কাছে এসে ভালোবাসছো না? কেন কষ্ট দাও আমায়? কেন বারবার নিজের থেকে সরিয়ে দাও আমায়? আমি যে ভুলে যেতে চাই তোমার প্রতি সব রাগ, হারিয়ে যেতে চাই তোমার মাঝে। এই ভাবতে ভাবতে তের কাছে এসে তের ভেজা উন্মুক্ত পিঠে মুখ গুজে দেয়। জঙ্কুক এই প্রথম এত নরম ভালোবাসার স্পর্শ পেল তে। কেঁপে উঠল। তখনই দরজায় বাড়ি পড়ল। জিমিন ডাকছে তে আর জঙ্কুকের হুঁশ ফিরল। তে বলল, আসছি ভাবি। পেছনে ঘুরতেই জঙ্কুক সেখান থেকে ওয়াশরুমে চলে গেল। তেও বাইরে চলে আসলো। সন্ধ্যা পার্টি আছে, তাই যে যার রুমে সাজছে। তে শাশুড়ি দেয়া শাড়ি পরে গহনা পরেছে আর আয়নায় জঙ্কুককে দেখছে। কালো স্যুট, কালো প্যান্ট, কালো রং, যেন শুধু জঙ্কুকের জন্যই। অসম্ভব সুন্দর লাগছে তার স্বামীকে। কি হ্যান্ডসাম, হাই ম্যান মারজাবা। বুকের ওপর এক হাত রেখে আয়নার দিকে তাকিয়ে এইসব কথাই ভাবছে তে। তখনই জঙ্কুকের সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলল তে। সন্ধ্যার বেলায় সব গেস্ট চলে এসেছে। তের বাবা আর তের বন্ধু কায়ও এসেছে। তে তখনই সিঁড়ি দিয়ে নামছিল। সবাই তো তের দিকেই তাকিয়ে আছে। জঙ্কুক তার বন্ধুদের সাথে কথা বলছিল। তখনই তেকে দেখে তার চোখ আটকে গেল তের মাঝে। যেন মনে হলো আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। জঙ্কুকের চোখ তো তের থেকে সরছে না। আসলে তে শাড়ি পরায় অভ্যস্ত না, তাই শাড়ির কিছু অংশ পায়ে পেঁচে পড়তে নিলেই কায় তাকে ধরে ফেলে। জঙ্কুকের চোখ তো কায়ের হাতের দিকে। কায়ের হাতটা তের কোমরের তিলটার ওপর আর একটা হাত তের পিঠে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। কায় তেকে সোজা করে দাঁড় করালো। তখন আরেন, জেহব আর জিন তের কাছে গিয়ে বলল, দেখে হাঁটবি তো মা, এখন পড়ে গেলে কি হতো বলতো? সরি বাবা, কিছু হয়নি তো। এখন আমি ঠিক আছি বাবা। তে হাসি মুখে কাইকে ধন্যবাদ জানালো। এই হাসিটা যেন কারোর বুকে গিয়ে লাগলো। হাসি ঠাট্টায় পার্টি শেষ হলো। সবাই যার যার রুমে চলে গেল। জিহব ও কাই সব আত্মীয়দের সাথে চলে গেছে। রুমে এসে তে শাড়ির পিন খুলছিল। ঠিক তখনই জঙ্কুক এসে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর
তের ওপর উঠে পড়ে। কি কি করছেনটা কি? সরুন সরুন বলছি। বলা নেই কওয়া নেই, হুট করে কি হয় আপনার? চুপ। আমি তোর স্বামী, তোকে ধরলেই তোর খারাপ লাগে, সেখানে অন্য পুরুষকে ধরতে দিস, আমি কাছে আসলে সরিয়ে দিস, আর অন্য ছেলের বুকে ঢলে পড়িস। লজ্জা করে না তোর? বেহায়া মেয়ে। এই বলেই তের পেটে তিলটা একটা কামড় দেয়। ব্যথায় তে চেঁচিয়ে উঠতেই জঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে আর ডিপভাবে কিস করতেই থাকে। তে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, জঙ্কুককে সরাতে পারছে না। এরপর যায় জঙ্কুকের ঠোঁটের কামড় দিয়ে দেয় তে। আহ আহ, কি করলি? এটা কেটে ফেললি তো? কেন কামড় দিলি? ও, ব্যথা পেয়েছেন বুঝি? আর এতক্ষণ যে আপনি আমাকে কামড় দিচ্ছিলেন, তার বেলায় আমার ব্যথা লাগে না? আর আমাকে অন্য কেউ ছুলে আপনার কি তাতে? আপনি জিলাস নাকি? আপনি তো আমাকে ভালোবাসেন না, নাকি ভালোবাসছেন কিন্তু বলছেন না? চুপ করে আছেন কেন বলুন? না, বাসি না। তোকে ভালোবাসবো আমি? কখনোই না, কোনোদিনও না। এটা শুধু তোর স্বপ্নই থেকে যাবে। ভালো আমি তোকে বাসি না। এই বলে জঙ্কুক বেরিয়ে গেল সেখান থেকে। তে তো মিটিমিটি হাসছে আর বলছে, ভালো তো তুমি আমাকে বাসো, আমি তো তোমাকে আমার করেই ছাড়বো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। খুব তো হলো, কালকের দিনটা তো বাদ গেছে। আমার এত স্বপ্নের বাসরঘর তুমি নষ্ট করেছ। আজ আর ছাড়ছি না চান্দু, তোমাকে বাগে পেয়েছি। যখন আমি তোমার দুর্বলতা দেখে ফেলেছি, তখন তো তোমাকে আমি আমার করেই ছাড়ব। তে উঠে ওয়াশরুমে চলে গেল। ওদিকে জঙ্কুক তো একটা বারে গেছে। বারে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্কস করছে। একে তো তার ভালোবাসার মানুষটা না তাকে ছুতে দেয়, না তাকে কাছে যেতে দেয়, না তাকে আদর করে আর না করতে দেয়। যখনই সে আদর করবে তখনই ছটফট করে, রেগে যায় আর শাস্তি দিয়ে ফেলে। কষ্ট কি সে দিতে চায়? আর ভাবে আমার কাছে আসলেই তো হয়, আমাকে একটু ভালোবাসলেই তো হয়, তাহলেই তো আমি তাকে ভালোবাসায় ভরিয়ে দিই। না, এই মেয়ের এত জেদ থাকে কোথায়? এখনো আমাকে সরি পর্যন্ত বলল না। আমি তো বুঝে গেছি যে ভুলটা আমারই ছিল। হঠাৎ করে কোনো মেয়েকে যদি কিস করি তাহলে তো সে রেগে যাবেই। কিন্তু কিন্তু আমি নিজে কীভাবে বলি যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও? আমার বউ, তুমি আমার কাছে আসো, তোমাকে আদর করতে ইচ্ছে করছে। এই মেয়ে কি বোঝে না আমার মনের ভাষা, আমার চোখের ভাষা? এই দুদিনেই তো আমি শেষ, আর কষ্ট দিতে পারবো না। ওকে কষ্ট দিতে গিয়ে আমি যে নিজেই বেশি কষ্ট পাচ্ছি। উফ, আর ভাবতে পারছি না। এই বলে জঙ্কুক একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে। ওদিকে তে সেজে গুজে রেডি তার হাজবেন্ডকে ভালোবাসার জন্য, তার মায়ায় ডোবানোর জন্য। কিন্তু যার জন্য এত সাজগোজ, এত কিছু, সেই তো এখন আসছে না। সে তো রাগ করে সেই কখনোই রুম থেকে বেরিয়ে গেছে, আসার নামই নেই। তে বিরক্ত হয়ে গেল। বেশ, এই লোকটা কখনোই বুঝবে না আমাকে। বুঝতে পেরেছি, এই লোকটা আজ আসবেই না। থাক থাক, তুই, তোকে একটু আদর করতে চেয়েছিলাম, কাছে আসতে চেয়েছিলাম, ভেবেছিলাম মাফ করে দিব। এত কিছু হওয়ার পরেও তোকে মাফ করে দেব, কিন্তু না। তুই বেটা খচ্চর, খাবিস। তোর সাথে ভালোভাবে আসলে থাকাই হবে না। তোকে তো। এই বলে তে আরও কত কি গাল বন্ধ করলো। ভাই, আমি অত গালি পাই না, অত গালি আমি দিতে পারবো না, তুমি আমার মনে ভেবে না। তে কি গালি দিয়েছি, ঠিক আছে? তো তে শুয়ে পড়লো। রাত অনেক হয়েছে, প্রায় 3টা, সাড়ে 3টা বেজে গেছে। তখন জঙ্কুক ঢুলে ঢুলে বাড়ি এসেছে। রুমের দরজা খুলতেই সে তো অবাক। পেয়ে নিচে শুয়ে আছে, সেই আগের মতোই এলোমেলো ভাবে। তার শাড়িটার কোনো পাট ঠিক জায়গায় নেই। আঁচল ছড়ে বুক দেখা যাচ্ছে, পায়ের কাছ থেকে অনেকটা উপরে উঠে গেছে। পায়ের নুপুরটা দেখা যাচ্ছে, নুপুরগুলো যেন আষ্টে পিষ্টে পা বেঁধে ফেলেছে। জঙ্কুকের তো বলতে ইচ্ছে করলো, যেখানে আমি আমার বউকে ধরতে পারি নাই, সেখানে বেটা তুই আমার বউর পা বেঁধে রেখেছিস। জঙ্কুক ধীর পায়ের কাছে গেল, আস্তে করে নুপুরগুলো খুলে ফেলল। তারপরে পায়ে একটু কিস করলো। আস্তে আস্তে উপরে উঠে আসলো। তের পেটের কাছে এসে কামড় দেওয়া জায়গায় হাত বোলালো। তারপরে সেখানে একটা কিস করে
জঙ্কুক নাভিতে মুখ গুজল, সাথে সাথেই তে কেঁপে উঠল। তে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল অনেক আগে। হঠাৎ এমন স্পর্শে তে ভয় পেয়ে গেল আর উঠে বসে পড়ল। বসার কারণে তের বুকটা জঙ্কুকের মুখে পড়ল। যখন জঙ্কুক তেকে দেখার জন্য মুখ উঁচু করেছিল তখন তে বসে পড়েছিল আর অ্যাক্সিডেন্টলি তের বুকটা জঙ্কুকের মুখের উপর গিয়ে পড়ল। তে তো ছিটকে গিয়ে পিছনে ফেলল, আধশোয়া হয়ে বসে পড়ল। কি করছেন আপনি এখানে? কেন? সরুন আপনি এখান থেকে। জঙ্কুক কিছু বলছে না, ধীরে ধীরে তের মুখের কাছে এসে বলল, বউ। তে জঙ্কুককে বলল, কি হয়েছে? এরকম করছেন কেন? সরুন না এখান থেকে, আমার কেমন অস্বস্তি লাগছে, খুব গরম লাগছে, দম বন্ধ হয়ে আসছে আমার, প্লিজ এখান থেকে সরুন। কেন সরবো আমি? জঙ্কুকের একটা হাত তের পেটে আর একটা হাত নিয়ে কানের পিঠে গালের মধ্যে রাখলো আর বলল, কেন করবো আমি? কেন সরবো এখান থেকে? আমি তোমার স্বামী, তোমাকে ছুতে চাই, তোমাকে আদর করতে চাই, ভালোবাসতে চাই। তুমি আমাকে সবসময় দূরে কেন সরিয়ে দাও বলো তো? কি নেই আমার মধ্যে? কি নেই? আমি দেখতে হ্যান্ডসাম না? তের দিকে অসহায় চাহনিতে তাকিয়ে আছে জঙ্কুক আর অস্থিরভাবে পাগলের মতো করে তের পেটে হাত দিয়ে নাড়াচাড়া করছে, দেখে ছুঁয়ে দিচ্ছে, গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছা করছে তার, কিন্তু তে তো সাড়া দিচ্ছে না। সে কি এখন জোর করবে তের সাথে? না, সে তো সেটা করবে না। সে হয়তো ড্রিঙ্কস করেছে, কিন্তু তার বউয়ের সাথে সে কখনোই জোর করবে না। সে তো ভালোবাসতে চায়, ভালোবেসে সব কিছু পেতে চায়। তেকে সে অসহায় চাহনি দেখে তে বলল, দেখুন, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি মনে হয় ড্রিঙ্কস করেছেন, তাই আমার কাছে এসেছেন। সকালে যখন আপনি দেখবেন তখন আমার উপর অনেক রাগ করবেন। সরুন না প্লিজ, এরকম করবেন না। ভালোবেসে কাছে আসলে তাও হতো, কিন্তু আপনি আর কোনো কথা না, কোনো কথা বলবো না তুমি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি মায়াপুরি, তুমি আমার মায়াপুরি। সেই প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি আমি। প্রথম দিন তোমাকে দেখেছিলাম কলেজে, তোমার নীল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছিল। তোমার দিকে অমনভাবে তাকিয়েছিলাম বলেই তো ওরা আমাকে ওই প্রস্তাবটা দিয়েছে, কিন্তু আমি তোমার মনে আটকে গেছিলাম। আমি পাগলের মতো হয়ে গেছিলাম, উন্মাদের মতো। তোমার মধ্যে কি আছে বলো তো? নেশায় ভরপুর তুমি। তোমায় দেখলেই আমার নেশা লাগে, তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছা করে, আদর করতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে। তো আমার কি দোষ বলো? তুমি আমাকে পাগল করে ফেলেছো। তোমাকে শাস্তি দিতে গিয়ে আমি অনেক শাস্তি পাচ্ছি, আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। সেদিনকার ভুলের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার ওরকম করা ঠিক হয় নাই, আমি বুঝতে পারছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আর প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। আমি সত্যিই তোমাকে অসম্ভব ভালোবাসি, আর আমি তোমার স্বামী। তুমি আমাকে দূরে কেন সরাবা? তোমার প্রতি আমার অধিকার আছে, তোমার সব কিছুর মধ্যেই আমার অধিকার আছে। জঙ্কুক থেকে পাগলের মতো স্পর্শ করছে আর এসব কথা বলছে। তো নিজের ঠোঁট কামড়ে আছে, এই স্পর্শগুলোতে মেনে নিতে পারছে না, সেটা সহ্য করতে পারছে না। এই ছেলেটা এত কথা কেন বলছে সেটাই তে বুঝতে পারছে না। কেন তার কাছে অনুমতি চাইছে? সে তো তার স্বামী। তে কিছু বলছে না দেখে জঙ্কুক বলল, তাহলে কি আমি সরে যাবো? তুমি আমাকে ভালোবাসো না, আমি বুঝে নেব। তাহলে কি তুমিও চাও আমি তোমার থেকে দূরে থাকি? না, তা আমি করবো না। কেন করবো? আমি তোমার কাছে কেন জিজ্ঞাসা করছি? আমি তোমার স্বামী, তোমার কাছে তোমার স্বামীর অধিকার চাইছি। তুমি দিতে বাধ্য, তুমি আমাকে দিতে বাধ্য, আর আমি তোমার কোনো বারণ শুনব। আমি তোমাকে চাইতে খুব চাই, খুব গভীরভাবে চাই। এই বলে জঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে শুয়ে দিল। বিছানায় শুয়ে তের উপর উঠে গেল। তের গলায় জঙ্কুক মুখ ডোবালো। তের গলায় মুখে অসংখ্য কিস করছে, আদরে আদরে ভরিয়ে দিচ্ছে।
তে তো তার স্বামীর আদর উপভোগ করছে, না কিছু বলছে, না সরছে না নড়ছে, কিছুই করছে না, শুধু তার স্বামীর ভালোবাসায় সে সায় দেওয়ার চেষ্টা করছে। জঙ্কুক তো থেকে পাগলের মতো ভালোবেসেই যাচ্ছে, এমনভাবে থেকে কিস করছে, এমনভাবে থেকে টাচ করছে যেন সে যদি এখন টাচ না করতে পারে তাহলে হয়তো মরেই যাবে। হয়তো জানটা তের মধ্যে আবদ্ধ আছে, সেই জানটা তাকে খুঁজে বের করতে হবে। তারপরে দুজনের ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে গেল। সারা রাত জঙ্কুক আর থেকে ঘুমাতে দেয়নি। এভাবেই দুজনের ভালোবাসায় একটা পবিত্র রাত কাটে।